Assalamu alaikum everyone and welcome to today's class. আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir. আমি যে স্ক্রিন শেয়ার করেছি স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, যদিও মাত্র 35 জন জয়েন করেছেন। ক্লাসের টাইম 11:45, সো অনলাইন ক্লাসে অ্যাটলিস্ট টাইম মেনটেন করবেন সবাই। আমি ক্লাস শুরু করে দিচ্ছি, সমস্যা নেই, যারা পরে জয়েন করবেন রেকর্ডিং থেকে দেখে নেবেন। We were talking about the data types. Last class আমরা ডাটা টাইপ নিয়ে কথা বলতেছিলাম। আমরা বেসিক ডাটা টাইপ গুলো দেখেছি, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল। আজকে ক্লাসটা বেসিক্যালি আগের ক্লাসের কন্টিনিউয়েশন। আজকে একটু ডিটেইলস আমরা দেখবো ডাটা টাইপ গুলো, এবং আজকের ক্লাসটাই ডাটা টাইপের শেষ ক্লাস। এবং আরেকটা জিনিস, যে আজকের যে স্লাইডটা দিব এটা হচ্ছে ফাইনাল স্লাইড। আগের যে স্লাইডটা দিয়েছিলাম এটা ছিল ইনকমপ্লিট। আজকে যেহেতু ডাটা টাইপ এবং ভেরিয়েবল এটা টপিকটা আজকে শেষ করব, তাই এই স্লাইডটা পরবর্তীতে আপনারা যখন পড়বেন বাসায় এই স্লাইডটা পড়বেন, যেটা নেক্সট আজকের যে স্লাইডটা, এবং ডেট দেখে নেবেন, প্রত্যেকটা স্লাইডে আমার ডেট দেওয়া থাকে। সো যেটা মোস্ট আপডেটেড স্লাইড ওই স্লাইডটা আপনারা পড়বেন। সো বেসিক ডাটা টাইপ আমরা চারটা দেখছিলাম, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল। আজকে আমরা একটা কনসেপ্ট দেখবো, দ্যাট ইজ নোন অ্যাজ ফরম্যাট স্পেসিফায়ার। সিতে আমরা যখন কোনো কিছু ইনপুট নেই বা আউটপুট দেই, কোনো ভ্যারিয়েবল যখন ইনপুট নেই বা কোনো ভ্যারিয়েবল যখন আউটপুট দেই, তখন আমাকে সেই ভ্যারিয়েবলের কোন টাইপের বা সেই ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ারটা মেনশন করে দিতে হয়। যে কোনো ভ্যারিয়েবল যখন আমি সিতে ইনপুট নেই বা আউটপুট দেই, সেই ভ্যারিয়েবলের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ারটা মেনশন করে দিতে হয়। Format specifier actually gives the information to the compiler that the variable is of which type. Like character data type এর জন্য format specifier হচ্ছে %c। So যখন আমি %c ইউজ করি আমার কোডের মধ্যে, that gives the information to the compiler that user wants to deal with a character data type. সো যখনই আমি %c ইউজ করি, কম্পাইলার এই মেসেজটা পায় যে ইউজার ক্যারেক্টার ডাটা টাইপ নিয়ে ডিল করতে চাচ্ছে এবং ক্যারেক্টার ডাটা টাইপ ইনপুট দিতে চাচ্ছে বা ক্যারেক্টার ডাটা টাইপ আউটপুট দিতে চাচ্ছে। সো বেসিক্যালি আমি যখন ক্যারেক্টার ডাটা টাইপ ইনপুট দেব, সেই ইনপুট নেওয়ার জন্য সময় %c মেনশন করে দিতে হবে। ক্যারেক্টার ডাটা টাইপের কোনো ভ্যারিয়েবল যখন আউটপুট দিব, তখনও আমাকে %c মেনশন করে দিতে হবে। সো that is the syntax to take an input from the compiler, as well as that is the syntax from giving an output to the console or to the user. আমাকে কেউ একজন বলেন যে এখানে পার্সেন্ট ইনপুট নেওয়ার সময় যে একটা এন্ড সাইন ইউজ করছি, এটা কেন ইউজ করতেছি? এটা কি কেউ বলতে পারবেন? মেমোরির লোকেশনটা বোঝানোর জন্য, আমরা যে মেমোরির সাথে কানেকশন করার জন্য, যে ইনপুটের সাথে মেমোরিকে মানে সংযুক্ত করার জন্য। সংক্ষেপে বলি, যখন আমি যে কোনো একটা ভ্যারিয়েবল ইনপুট করছি, তখন হচ্ছে এন্ড সাইনটা ইউজ করি। এন্ড সাইন দিলে সি ভ্যারিয়েবলটা যে লোকেশনে আছে সেই লোকেশনটাকে পাঠিয়ে দেওয়া হয়। সেই লোকেশনটাকে রেফার করে, এন্ড সি মিনস সি ভ্যারিয়েবল যে লোকেশনে আছে সেই লোকেশনটাকে রেফার করতেছে। আমি যখন যে কোনো ভ্যারিয়েবল ইনপুট নেই, সো কোন ভ্যারিয়েবলটা কোন মেমরি লোকেশন থেকে জায়গা অ্যালোকেট করবে বা কোন মেমরি লোকেশনে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল। হ্যালো স্যার, স্যার আপনার ভয়েসটা লো আসছে, আপনার ভয়েসটা হুট করে স্যার অনেক লো হয়ে গেছে স্যার। ওকে 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 এখন ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। যেটা আমি বলছিলাম, যে আমি যখন সিতে কোনো ভ্যারিয়েবল ইনপুট নেই, তখন হচ্ছে আমার ভ্যারিয়েবলটা কোন মেমরি লোকেশনে আছে সেইটাকে মেনশন করে দিতে হয়। সেটা মেনশন করার উপায় হচ্ছে ভ্যারিয়েবলটার আগে এন্ড সাইনটা ইউজ করা, এম্পারসেন্ড সাইনটা ইউজ করা। সো এম্পারসেন্ড সাইন গিভস দ্য ইনফরমেশন টু দ্য কম্পাইলার দ্যাট এই ভ্যারিয়েবলটা মেমরির ঠিক এক্স্যাক্টলি এই লোকেশনে আছে। তারপর কম্পাইলার যে কাজটা করে, সে এই মেমরি লোকেশনেই হচ্ছে আমি যে ইনপুটটা নিচ্ছি ইউজার থেকে, সেই ইনপুটটা সেই মেমরি লোকেশনেই বসায়। এটা নিয়ে ডিটেইলসে কিভাবে মেমরি অ্যালোকেট হয়, মেমরি লোকেশন ডিঅ্যালোকেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা ডেজিগনেটেড কোর্সই আছে থার্ড ইয়ারে আমরা কোর্স করব। আপাতত আমরা এতটুকু জানি যে এম্পারসেন্ড ইউজ করি ইনপুট নেওয়ার সময়, আউটপুট নেওয়ার সময় এম্পারসেন্ড সাইনটা ইউজ করি না, এবং যখন ইনপুট নেই এম্পারসেন্ড দিয়ে সি ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কোন লোকেশনে আছে সেটা আমরা মেনশন করে দিই। Again, আরেকটা জিনিস আজকে দেখবো, সেটা হচ্ছে রেঞ্জ জিনিসটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছি, 1 - 128 থেকে 127।
এই ভ্যালুগুলো হচ্ছে আস্কির ভ্যালু। রেঞ্জ মিনস দ্যাট এই ভ্যারিয়েবলটা -128 থেকে +127 পর্যন্ত ভ্যালুকে কন্টেইন করতে পারে। 127-এর বড় ভ্যালু যদি হয় তাহলে এই ভ্যারিয়েবলটা কন্টেইন করতে পারবে না, -128-এর চেয়ে নিচে ভ্যারিয়েবল হলে এই ভ্যারিয়েবলটা কন্টেইন করতে পারবে না। এখন এই যে আমি -128, 127 বলতেছি, এগুলো তো ডেসিমাল সংখ্যা। সো বাট আমি তো ক্যারেক্টার ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি। এই কোশ্চেনটা সব কারোর মাথায় আসেনি যে আমরা তো ক্যারেক্টার ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি, বাট -128, 128 +127, these are all decimal numbers. অ্যাকচুয়ালি এটা যদিও ডেসিমাল, এই ডেসিমালটা আসলে আস্কি ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। আস্কি সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? আস্কি এই শব্দটা কি Yes, sir. আগে শুনেছেন? ওকে, যারা শুনেন নাই তাদের জন্য বলি, আস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আগে যেটা হতো, আমরা কম্পিউটার যখন ইউজ করতাম, কম্পিউটারে আমরা শুধুমাত্র এক ডিজিট পাঠাতে পারতাম। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কমিউনিকেশনের জন্য শুধু ডিজিট পাঠাতে পারতাম। বাট শুধু ডিজিট পাঠিয়ে কি আমাদের মনের ভাব আমরা প্রকাশ করতে পারবো? লাইক আমরা যদি একজনকে মেসেজ পাঠাতে চাই যে হাউ আর ইউ বা হ্যালো, এই টাইপের মেসেজ কি আমরা শুধু ডিজিট পাঠিয়ে মেনশন করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো? পারবো না। তখন মানুষ চিন্তা করলো যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ডিজিটের এগেইনস্টে আমরা হচ্ছে একটা করে তারপর যারা চিন্তা করলো, মানুষ চিন্তা করলো যে আমরা ডিজিটের এগেইনস্টে একটা করে ক্যারেক্টারকে অ্যাসাইন করব। লাইক হচ্ছে 0 নাম্বার ডিজিটের এগেইনস্টে ক্যারেক্টারটা হবে নাল। লাইক হচ্ছে এখানে চিন্তা করি, লাইক 62 এই ডেসিমাল ডিজিটের জন্য ক্যারেক্টারটা হবে গ্রেটার দেন, তারপর 65 এই ডেসিমাল ডিজিটটার জন্য ক্যারেক্টার হবে এ। এখন দেখেন, এখন আমি চাইলে মনের ভাব প্রকাশ করতে পারবো না এক্স্যাক্টলি। লাইক আমি যদি এখন কাউকে হ্যালো মেসেজ পাঠাতে চাই, তখন কি কি ক্যারেক্টার, কি কি ভ্যালু পাঠাবো, কেউ বলেন তো? আর কথা কি সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir. First is 72. হ্যাঁ, 72, 72 দিয়ে এইচ পাঠাবো, তারপর পাঠাবো ই, 69. তারপর স্যার 76 দুই আর লাস্টে 79. হ্যাঁ 79। তো এখন আমরা পারবো না যে কোনো ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা মনের ভাব ঠিকভাবে প্রকাশ করতে পারবো, তাই না? এই ডেসিমাল ডিজিট দিয়ে। বেসিক্যালি আস্কি ভ্যালু কি এটা পড়ানো আমার টার্গেট না, বাট অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা বললাম যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা, যে আমরা যে কোনো এই আস্কি ভ্যালু দিয়ে ইনফরমেশনটাকে এক্সচেঞ্জ করতে পারি। এটা অনেক আগের সিস্টেমে ইউজ হতো, এখন হচ্ছে এখনকার কম্পাইলার ক্যারেক্টারকে সেন্ড করতে পারে। এটা নিয়েও শুধু আজকে নিয়ে একটা ক্লাস নেওয়া যায়, আজকে ভ্যালুগুলো কি কিভাবে আসছে, কেন ইউজ হয়। However, জাস্ট এতটুকু জানেন, -128 to 127 these are ASCII ভ্যালুস, এবং এই টেবিলটা হচ্ছে ASCII ভ্যালু টেবিল। এই টেবিলটা হচ্ছে ASCII ভ্যালু টেবিল, এটা নেটে সার্চ দিলেই পাবেন ASCII, এবং তখন দেখতে পাবেন যে কোন ডেসিমাল ডিজিটের এগেইনস্টে ASCII ক্যারেক্টারটা কোনটা। ওকে, এখন হচ্ছে যাব হচ্ছে ক্যারেক্টার মডিফায়ার্স। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমরা যে ডাটা টাইপ গুলো ইউজ করতেছি, বেসিক ডাটা টাইপ, এই ডাটা টাইপ গুলার ক্যাপাসিটি, রেঞ্জ এবং স্টোরেজ সাইজ, এই জিনিসগুলোকে বাড়ানো বা কমানো যায়। সাপোজ আমি এমন একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি যেটা হচ্ছে এই রেঞ্জে ধরে না, এই রেঞ্জটার আরো একটু বড় ভ্যালু আমি ক্যারেক্টারে অ্যাসাইন করে রাখতে চাচ্ছি। ইন সাচ কেস আমরা হচ্ছে ক্যারেক্টার, এই বিভিন্ন ডাটা টাইপের জন্য আমরা কিছু মডিফায়ার ইউজ করি। ক্যারেক্টারের জন্য দুইটা মডিফায়ার আছে, একটা হচ্ছে সাইন্ড ক্যারেক্টার এবং একটা হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার। সাইন ক্যারেক্টার মানে হচ্ছে এই ক্যারেক্টারটা মাইনাস এবং নেগেটিভ এবং পজিটিভ দুইটা ভ্যালুই নিতে পারবে, এবং -128 থেকে 127 হচ্ছে সাইন ক্যারেক্টারের রেঞ্জ। বেসিক্যালি এখানে যে ক্যারেক্টারটা পড়ে আসছিলাম, এই ক্যারেক্টারটা হচ্ছে সাইন্ড ক্যারেক্টার। আরেকটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার। এখন সাপোজ আমি 127-এর বেশি ভ্যালু, 127 আজকে ভ্যালুর বেশি ভ্যালু আমি হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবলে স্টোর করে রাখতে চাই। ইন দ্যাট কেস আমি আনসাইন ক্যারেক্টারটা ইউজ করতে পারি। আনসাইন ক্যারেক্টার মানে এটা কোনো নেগেটিভ ভ্যালু নেবে না, ইট উইল টেক ভ্যালু ফ্রম 0 to 255।
এবং এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %c এবং রিঅ্যালোকেশন হবে 1 বাইটের। এখন যাই ইন্টিজার ডাটা টাইপের। ইন্টিজার ডাটা টাইপের ফরম্যাট স্যার যদি আমি -128 এর চেয়ে ছোট ভ্যালু চাই তাহলে আমি কি করব? -128 এর চেয়ে ছোট ভ্যালু আপনার কখনোই লাগবে না, বা এইটা এক্সিস্ট করে না। -128 এর চেয়ে ছোট আজকে ভ্যালু এক্সিস্ট করে না, সো ইউ উইল নেভার নিড দ্যাট। ওকে, বেসিক্যালি 0 to 127 হচ্ছে আজকের রেঞ্জ। মাইনাসটা অ্যাকচুয়ালি যদিও এটা মাইনাস প্রোভাইড করতেছে, এই মাইনাসটা অ্যাকচুয়ালি আমাদের কখনো লাগে না যত ক্যারেক্টার আমরা ইউজ করি। 0 to 127, আর ইউনিকোডের ক্ষেত্রে এটা হচ্ছে 0 to 255। আরেকটা রেঞ্জ আছে, বাট হাউএভার এই জিনিসগুলো হচ্ছে মাইনাসের নিচের ভ্যালু আমাদের কখনো লাগবে না। So, এটা আমরা আপাতত জেনে রাখি। আর আনসাইন ক্যারেক্টারটা কি ইউনিকোড হিসেবে ব্যবহার হয়? না, ইউনিকোডের ক্ষেত্রে আবার ক্যারেক্টারটা ডিফারেন্ট। এটা দিয়েও আপনি ইউনিকোড রাখতে পারবেন না। ইউনিকোডের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট। ইউনিকোডের শব্দটা আমার ইউজ করা উচিত হয়নি, আবার ইউনিকোডের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট। ইউনিকোডে আমার অনেকগুলো ক্যারেক্টার লাগে, অনেকগুলো ক্যারেক্টার, যেমন বাংলার সব লেখা হচ্ছে, বাংলার অনেকগুলো ডিজিট আছে। সো এই জিনিসগুলোও আমরা হচ্ছে এই ক্যারেক্টার ভেরিয়েবলে রাখতে পারি না। ওইটার জন্য আমরা স্পেশালি আরো অন্য ধরনের ডাটা টাইপ ইউজ করি। we will get to know that in subsequent classes or in subsequent lectures, আর এটা আস্তে আস্তে আসবো। আপাতত আমরা জানি যে আমরা যেগুলো ক্যারেক্টার ইউজ করতেছি সেটা আমরা হয় আনসাইন ক্যারেক্টার বা আনসাইন ক্যারেক্টার ইউজ করতে পারি, এবং এটা রেঞ্জ -120 to 127, আর আনসাইন রেঞ্জ 0 to 255। হাউএভার আমরা যে কিবোর্ড ইউজ করি, ইংলিশ কিবোর্ড, বেসিক ইংলিশ কিবোর্ডে আমরা 0 to 127 এতটুকু রেঞ্জই আসলে আমাদের ইউজ হবে ফাইনালি। আলটিমেটলি এর চেয়ে বড় ভ্যালু আমরা আসলে ইউজ করি না। নরমালি আমরা আনসাইন ক্যারেক্টারটা কখন ইউজ করি স্যার? আনসাইন ক্যারেক্টারটা তখন ইউজ করব যখন 127 এর চেয়ে বড় ভ্যালু রাখবেন। 127 এর চেয়ে বড়, সাপোজ আপনি এমন একটা কিবোর্ড ইউজ করতেছেন যে কিবোর্ডে এমন কিছু ক্যারেক্টার সে প্রদান করে যে ক্যারেক্টারগুলোর আজকে ভ্যালু 127 এর চেয়ে বড়। ইন সাচ কেস ইউ মে ইউজ আনসাইন ক্যারেক্টার, বাট হাউএভার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা বেসিক্যালি সাইন ক্যারেক্টার ইউজ করবো, এবং আমরা যে কিবোর্ডটা ইউজ করি এটাতে যে কয়েকটা ক্যারেক্টার আছে সবগুলাই এই সাইন ক্যারেক্টারের মধ্যেই পড়ে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে, এখন আমরা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপে যাব। ইন্টিজার ডাটা টাইপের ফর্মেট স্পেসিফায়ারটা হচ্ছে %d। ইউ অলরেডি নো দ্যাট। and integer data type কে ইনপুট নেওয়ার জন্য scanf %d and a, এবং আউটপুট দেওয়ার জন্য %d, a। আর এটার রেঞ্জটা তো লাস্ট ক্লাসে বলেছি, এটা 2 বাইটে হবে। ইন্টিজারের জন্য অনেকগুলো মডিফায়ার আছে। ইন্টিজারের জন্য এতগুলো মডিফায়ার, এবং এক একটা রেঞ্জ এবং মেমরি অ্যালোকেশন সাইজ ডিফারেন্ট, এবং ফর্মেট স্পেসিফায়ার গুলো ডিফারেন্ট। বেসিক্যালি এটা মনে রাখার সহজ ওয়ে হচ্ছে, বেসিক্যালি ইন্টিজারটা হচ্ছে বেজ লাইন ডাটা টাইপ, বেজ ডাটা টাইপ। ইন্টিজারকে যদি বাড়াতে চাই তখন লং ইউজ করব, লং ইউজ করতে পারি। আর একটু কি স্যার ভলিউমটা বাড়ানো যায় স্যার? হ্যাঁ, ইন্টিজারকে যখন ইন্টিজার হচ্ছে আমার বেজ ডাটা টাইপ, বেজ হচ্ছে ইন্টিজার। যে কোনো ইন্টিজার কে নিয়ে যখন আমি ডিল করব ইন্টিজার ডাটা টাইপটা ইউজ করব। এখন এই ডাটা টাইপের রেঞ্জটা হচ্ছে, আমি যদি 32 বিটের মেশিন ইউজ করি তখন হচ্ছে আমার রেঞ্জটা হচ্ছে -32,768 টু +32,767। সাপোজ এখন আপনি চিন্তা করলেন যে আমার তো এর চেয়ে বড় ভ্যালু দরকার, এটা হচ্ছে 32,767, বাট আপনি চিন্তা করলেন না আমার 1,32,767 ভ্যালু স্টোর করতে হবে। তখন কিভাবে স্টোর করবেন? ইন দ্যাট কেস আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে লং ভ্যারিয়েবল। যখন ইন্টিজারের আগে ইউজ করি তখন হচ্ছে এই ইন্টিজারের ভ্যারিয়েবলের ভ্যালু নেওয়ার ক্যাপাসিটিটা বেড়ে যায়, রেঞ্জটা বেড়ে যায়, তখন সে এই রেঞ্জের ডাটা ভ্যালু নিতে পারবে। এখন আমি যদি শিওর হই যে ইন্টিজার ভ্যারিয়েবলের আমি যে ভ্যারিয়েবলটা নিছি সেই ভ্যারিয়েবলে আমি শুধু পজিটিভ সংখ্যাই রাখবো, কখনো নেগেটিভ সংখ্যা আসবে না, ইন সাচ কেস আমরা হচ্ছে আনসাইন ইন্টিজার ইউজ করতে পারি। আনসাইন ইন্টিজার কখনো নেগেটিভ ভ্যালু ধারণ করতে পারে না, এটা পজিটিভ ভ্যালুই ধারণ করে, এবং যেহেতু শুধু পজিটিভ ভ্যালু ধারণ করতেছে, পজিটিভ এন্ডে এটার রেঞ্জটা বেড়ে যাচ্ছে। পজিটিভ এন্ডে এটার রেঞ্জটা হচ্ছে এই এরকম, এটার দ্বিগুণ, মানে পজিটিভ এন্ডে এই টোটাল রেঞ্জটা সে কন্টেইন করতেছে। সেম ভাবে লং ইন্টিজারে হচ্ছে এই ভ্যালুটা কন্টেইন করে। এখন আমি যদি
এই রেঞ্জের মধ্যেও ভ্যালু কন্টেইন না করাতে পারি বা ধরাতে না পারি আমার ভ্যারিয়েবলের মধ্যে, বা এর চেয়ে বড় ভ্যালু যদি আমি কন্টেইন করতে চাই, তখন হচ্ছে আমি আনসাইন লং ইন্টিজার ইউজ করতে পারি। এখন ধরেন লং ইন্টিজারেও আপনার হলো না, আনসাইন লং এও হলো না, ইন সাচ কেস আপনি লং ইন্টিজার ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে ভ্যালু রেঞ্জটা হচ্ছে -2^63 টু +2^63 -1, এবং এর চেয়ে যদি আরো বড় ভ্যালু লাগে এবং যদি শিওর হন যে লং ইন্টিজারটা শুধু পজিটিভ ভ্যালুই কন্টেইন করবে, ইন দ্যাট কেস আনসাইনটা ইউজ করতে পারেন। হ্যাঁ, যে হাত তুলেছেন আপনি কোশ্চেনটা বলেন। স্যার আগে একটা ক্লাস স্যার আপনি বলেছিলেন স্যার আমাদের হচ্ছে জেনারেলি এখন হচ্ছে 64 বিটের ইয়া ইউজ করি বলে আমাদের ইন্টিজারের ইয়ারটা থাকে আপনার মেমোরি থাকে হচ্ছে 4 8 বাইট। বাইট 4 বাইট। 4 বাইট। ও হ্যাঁ 4 বাইট, আর এমনি হচ্ছে 2 বাইট। তো এই Right. ক্ষেত্রে আমরা যখন ইনফরমেশনটা ইউজ করব সেক্ষেত্রে মানে কোনটা ইউজ করব, দুইটা ইউজ করব? হ্যাঁ, এখন দেখেন নরমালি হচ্ছে 32 বিটের জন্য হচ্ছে 2 বাইট এই রেঞ্জ, 64 বিটের জন্য 4 বাইট। এখানে আমি যা যা শো করছি সেগুলা সবগুলা 64 বিটের জন্য, সেগুলা সবগুলা 64 বিটের জন্য। বেসিক্যালি যেহেতু আমরা 32 বিট মেশিন আর ইউজ করি না, যেমন আগে কারেন্টলি অ্যাভেলেবল মেশিন হচ্ছে 32 বিট 62 বিট, এর আগে 16 বিটের পিসিও ইউজ হতো। সো এটা 16 বিট এখন অবসোলিউট হয়ে গেছে, 16 বিট এখন কেউ ইউজ করে না, আমরা এখন ইউজ করি 32 বিট এবং ইউজ করি 64 বিট। আমি যেগুলো শো করছি সেগুলো সব 64 বিটে। এখন আপনার ডাউটটা হচ্ছে এটা যে কোনটার রেঞ্জ কত, কোনটার মেমোরি কত নিচ্ছে, এই জিনিসটা আমরা কিভাবে জানতে পারি বা কিভাবে হচ্ছে আমরা মনে রাখবো, বা এই জিনিসটা কিভাবে, তো আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে 32 বিটের জন্য কোনটা হবে, 64 বিটের জন্য কোনটা হবে। এইটার একটা সমাধান আছে, এটা আমি এই কয়েকটা স্লাইড পরে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই কোন ডাটা টাইপ কত মেমোরি অ্যালোকেট করতেছি সেটা জানতে পারি। এটা আমরা পরে আসবো। আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্টিজারের ডাটা টাইপের কিভাবে আমরা বিভিন্ন মডিফায়ার ইউজ করতে পারি বেসিক্যালি। আচ্ছা, কেউ একজন ওকে বলেন, সো হ্যাঁ, টোটাল কয়টা মডিফায়ারের সম্পর্কে আমরা জানি, বা টোটাল কয়টা মডিফায়ার আমরা দেখলাম, বা কোনো একটা ইন্টিজার ডাটা টাইপকে কিভাবে কি কি কিওয়ার্ড ইউজ করে আমরা মডিফাই করতে পারি। লাইক এখানে শর্ট একটা কিওয়ার্ড, আনসাইন একটা কিওয়ার্ড, এরকম এখানে বলে তো টোটাল এই টেবিলে কয়টা মডিফায়ার আছে? 3টা আছে। হ্যাঁ, টোটাল 3টা মডিফায়ার আছে, একটা হচ্ছে শর্ট, আনসাইন আর হচ্ছে লং, এই 3টা মডিফায়ার আছে। সাইন্ড ইন্টিজার এটাও একটা মডিফায়ার, বাট সাইন ইন্টিজার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সাইন, এই জন্য আর কি সাইন ইন্টিজারটা ইউজ করি না। সো বেসিক্যালি ইন টোটাল দেয়ার আর 4 modifiers in C. These are short, long, sign and unsigned. In C এই 4টা মডিফায়ার আছে। এই 4টা মডিফায়ার আমরা বেসিক ডাটা টাইপের আগে ইউজ করি ডাটা টাইপের মেমোরির অ্যালোকেশনের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য এবং রেঞ্জটাকে বাড়ানোর জন্য, এবং যেটা ইউজ করবো এটার এগেইনস্টে আমার ফর্মের স্পেসিফায়ারটা ডিফারেন্ট হবে, কারণ আমার কম্পাইলারকে বলে দিতে হবে যে আমি এখন শর্ট ইন্টিজার ইউজ করতেছি বা লং ইন্টিজার ইউজ করতেছি। হাউএভার এইগুলা মনে রাখা খুবই সহজ, এবং এগুলা হচ্ছে ওইভাবে মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করতে করতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। হাউএভার এটা বেসিক্যালি আমরা এটা মনে রাখবেন, বা এই কনসেপ্টটা জানা খুবই জরুরি যে আমরা ইন্টিজারে যখন আমার ক্যাপাসিটি শেষ হয়ে যাবে তখন আমরা কোন জায়গায় মুভ করতে পারি, কোন মডিফায়ারটা ইউজ করতে পারি, এবং সেই মডিফায়ারের ক্যাপাসিটি শেষ হইলে নেক্সট কোন জায়গায় শিফট করতে পারি, সেই জিনিসগুলো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, যখন আমরা প্রোগ্রামিং করব, আমরা যখন অনেক বড় বড় সংখ্যা নিয়ে কাজ করব, তখন আমরা কোনো সমস্যায় পড়বো না। এরপর স্যার এই আনসাইন্ড লং ইন্টিজার বা হচ্ছে লং ইন্টিজার মানে কোন কোন ভ্যালুর জন্য আমার এই রেঞ্জটা ইউজ হচ্ছে, এটা একটু কিভাবে বুঝতে পারবো? কোন রেঞ্জটা ইউজ হচ্ছে এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, স্যার মানে আমার ভ্যালুটা কত হইলে আমার এই রেঞ্জটা লাগছে, মানে ভ্যালুর সাথে রেঞ্জের যে এখানে একটা রিলেশনটা আছে। হ্যাঁ, একটা কথাটা আসলে শুনতে পাইনি ঠিক মতো। স্যার এটার কি কোনো ফর্মুলা আছে যে রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত হবে, নাকি এটা মুখস্থ রাখতে হবে? এইটা মুখস্থ রাখতে হবে না, এইটা এই রেঞ্জগুলো মুখস্থ রাখতে হবে না। জাস্ট আপনি এইটা জানেন, এইটা যদি জানেন যে কোন ডাটা টাইপটা
লোয়ার এবং কোনটা হচ্ছে আপার। লাইক হচ্ছে ইন্টিজারের ক্যাপাসিটি শেষ হলে নেক্সট কোনটা ইউজ করি, এবং নেক্সট ইউজ করবো লং ইন্টিজার, লং ইন্টিজার ক্যাপাসিটি শেষ হলে ইউজ করবো লং লং ইন্টিজার। এই মানে স্যার এই সিকোয়েন্সটা ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি কখন শেষ হচ্ছে এবং আমার পরেরটা কখন ইউজ করতে হবে এটা কিভাবে বুঝতে পারবো? এইটা মানে কিভাবে ভ্যালুটা বুঝতে- কত হইলে আমার পরের ইসে যেতে হবে, লং লং এ যেতে হবে, বা এটা কিভাবে বুঝবো? লাইক আমি আপনাকে এমন একটা প্রবলেম দিলাম, এখানে প্রবলেম স্টেটমেন্টে বলেই দিলাম যে এই ভ্যালুর বড় একটা ভ্যালু নিয়ে সাপোজ 10 কোটি, সাপোজ বাংলাদেশের 10 কোটি মানুষের ডাটা রাখতে হবে। 10 কোটি মানুষের প্রত্যেকের নাম স্টোর করে রাখতে হবে, বা 10 কোটি মানুষের প্রত্যেকের এজ স্টোর করে রাখতে হবে। ইন সাচ কেস এই যে 10 কোটি একটা বড় সংখ্যা, এই বড় সংখ্যাকে রাখার জন্য আমার লং ইন্টিজার ইউজ করতে হবে। লং ইন্টিজার হচ্ছে এই এই রেঞ্জটা প্রদান করে। তো বেসিক্যালি এটা বোঝার ওয়েটা হচ্ছে যে আমি ভ্যালুগুলো নিয়ে ডিল করতেছি, সেই ভ্যালুটা কতটা বড় এটার উপর ওইটা দেখে আমি ডিসাইড করব যে আমি আসলে কোন ডাটা টাইপটা ইউজ করব। ওকে, বাট এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা বেসিক্যালি ইন্টিজার ডাটা টাইপ ইউজ করি, মানে বেসিক যে ইন্টিজার। একটা কোশ্চেন ছিল এই আগের টেবিল থেকে। হ্যাঁ স্যার আমাদের ইন্টিজার নরমালি 4 বাইট এবং মানে সাইন হয় জেনারেলি। তো আমার লং মডিফায়ার ইউজ করে আলটিমেট তো আমার ইন্টিজারের কোনো মডিফিকেশন হচ্ছে না, কারণ আমার 4 বাইটই থাকতেছে, রেঞ্জটাও সেম, শুধু জাস্ট হচ্ছে মানে স্পেসিফায়ারের জন্য হচ্ছে %l দিয়ে ইউজ করতেছে, বাট আলটিমেট রেঞ্জটা তো সেম থাকতেছে, কারণ বাইট মেমোরির বাইটটাও সেম থাকতেছে। ওটা আনসাইন্ড লং ইন্ট আর আনসাইন্ড ইন্ট এটার জন্য। না না, শুধু লং ইন্ট আর ইন্ট। লং ইন্ট আর ইন্টিজারের জন্য ইন্ট মানে হ্যাঁ। নরমাল ইন্টিজার আর কি, মডিফায়ার ছাড়া। আচ্ছা, এই ভ্যালুটা সম্ভবত আমি ভুল তুলছি। এই ভ্যালুটা আচ্ছা আমি একটু চেক করে জানাবো। এইটা সম্ভবত একটু বেশি রেঞ্জের হবে, একটু বেশি হওয়া উচিত, যেহেতু লং ইন্টিজার এটা একটু বেশি হওয়া উচিত। ঠিক আছে, এটা একটু বড় হবে। ঠিক আছে, তো এইগুলা নিয়ে আমি বদার কথাটা শুনতে পাইনি স্যার আপনার, মানে এই রেঞ্জটা আমি যেটা বলতেছি, এই রেঞ্জটা একটু বড় হবে। এটা সম্ভবত এখানে ভুল আমি তুলছি, এটা আমি ঠিক করে জানাবো আপনাদের। আর বেসিক্যালি আমি যে জিনিসটা বেসিক কনসেপ্টটা দেখেন, এই রেঞ্জগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, আপনাকে জাস্ট এই ফরম্যাট স্পেসিফায়ার কোনটা কি এইটা জাস্ট মনে রাখলেই হবে। রেঞ্জগুলো মুখস্থ করা লাগবে না, এবং মেমোরি কে কোনটা নেয় এইটাও মুখস্থ করতে হবে না। মেমোরি কে কত নেয়, রেঞ্জ কে কত নিচ্ছে, এই জিনিসগুলা আমি কোড লিখে বের করতে পারি। এগুলা বের করার জন্য ফাংশন আছে, এইগুলা মুখস্থ করতে হবে না। আপনাকে জাস্ট এতটুকু জানতে হবে যে ইন্টিজার ডাটা টাইপের সুপারিয়র হচ্ছে লং ইন্টিজার, লং ইন্টিজারের সুপারিয়র হচ্ছে লং লং ইন্টিজার, এই সিকোয়েন্সটা, এবং ইন্টিজারের থেকে নিচে হচ্ছে শর্ট ইন্টিজার। এই সিকোয়েন্সটা যদিও বুঝেন, দ্যাট ইজ এনাফ। এই সিকোয়েন্সটা যদি বুঝেন, লাইক কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমি ইন্টিজার নিয়ে কাজ করতেছি, বাট ইন্টিজারের চেয়ে বড় ভ্যালু নিয়ে কাজ করতেছি, তখন আমরা কি ডাটা টাইপে মুভ করতে পারি, তখন যাতে আপনি বলতে পারেন যে ইন্টিজারের ক্যাপাসিটি যদি শেষ হয়ে যায় তখন আমি লং ইন্টিজার নেব। আর এই জিনিসটা শুরুতেই ডিসাইড করে নিব, লাইক আমি যখন দেখবো যে ভ্যারিয়েবল যে ভ্যালুগুলো নিয়ে আমি ডিল করব সেটা অনেক বড়, তখন আমি শুরুতেই লং ইন্টিজার ডিক্লেয়ার করে নিব। এটা এরকম না যে কোডের ক্যাপাসিটি শেষ হয়ে যাবে তারপর অ্যাসাইন করব, এরকম কোডের মধ্যে কিছু না। দিস ইজ সামথিং দ্যাট উইল বি ডান ইওর মাইন্ড। সো আপনি নিজেই হচ্ছে কোড লেখার সময় আগে দেখে নেবেন ভ্যারিয়েবলের আমি যে ভ্যালুগুলা ইনপুট হিসেবে দেওয়া, সেই ইনপুটের ভ্যালুগুলা কি রেঞ্জের আছে। যদি অনেক বেশি বড় হয় তখন হচ্ছে লং ইন্টিজার ইউজ করবেন। বা আরেকটা সহজ সমাধান যেটা আমি করি সেটা হচ্ছে, সাপোজ বেস যে মডিফায়ারটা সেটা হচ্ছে ইন্টিজার, বেস যে ডাটা টাইপ ইন্টিজারই ইউজ করি। এখন যদি ইন্টিজারে তখন যে ভ্যালুটা আমি ইউজার থেকে নিব সেটা যদি ইন্টিজারের মধ্যে না আটে, বা সেটা যদি ইন্টিজারের ক্যাপাসিটির মধ্যে ধারণ না করতে পারে, ইন দ্যাট কেস আমি হচ্ছে কোড এডিট করে লং ইন্টিজারে নেব। এটা হচ্ছে বেসিক আইডিয়া। ওকে, এখানে নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে, হোপ কারো কোনো কোশ্চেন নাই। ফ্লোট ডাটা টাইপের জন্য আমি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %f, এবং ফ্লোটের রেঞ্জটা হচ্ছে 1.2 × 10⁻38 to 3.4 × 10⁻+38, এবং ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা নেয়। এবং ফ্লোট সংখ্যা যে কোনো একটা ফ্লোট ইনপুট নেওয়ার জন্য কমান্ডটা হচ্ছে এইটা %f ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করে দিতে হবে, এবং ফ্লোটকে আউটপুট দেওয়ার জন্য %f টাকে মেনশন করে দিতে হবে। আরেকটা জিনিস, এই ফ্লোট ডাটা টাইপের জন্য কোনো মডিফায়ার নাই। ফ্লোটকে এভাবে মডিফাই করতে পারি না, ফ্লোটের জন্য কোনো মডিফায়ার, ডেজিগনেটেড মডিফায়ার নাই।
নেক্সট হচ্ছে আমার ডাবল ডাটা টাইপ। ডাবল ডাটা টাইপের জন্য আমার ফর্মের স্পেসিফায়ারটা হচ্ছে %lf এবং ডাবল ডাটা টাইপটার রেঞ্জটা হচ্ছে 2.3 ইন্টু 10⁻³ টু 1.7 ইন্টু 10⁻308। তার মানে হচ্ছে ডাবল ডাটা টাইপটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুকে সে কন্টেইন করতে পারবে। ডাটা টাইপ ডাবল ডাটা টাইপটা নেওয়ার যদি ইনপুট নিতে চাই তখন %lf ইউজ করবো, আউটপুট নেওয়ার সময় %lf ইউজ করবো। ডাবল ডাটা টাইপের জন্য হচ্ছে আমার একটা মডিফায়ার আছে, সেটা হচ্ছে লং ডাবল। সো ডাবলের এটা হচ্ছে সুপারিয়র। সো ডাবলের ক্যাপাসিটি ছিল 8 বাইট, লং ডাবলের ক্যাপাসিটি হচ্ছে 16 বাইট এবং লং ডাবলের রেঞ্জটা হচ্ছে 3.4 ইন্টু 4932 ইন্টু 1.1 ইন্টু 4932। এটার ফর্মের স্পেসিফায়ারে জাস্ট এলটা বড় হাতের হবে। সো হাউএভার এই মডিফায়ার গুলা কোনটার কত মডিফায়ার এগুলা এত ভালোভাবে এগুলা হচ্ছে আপনাকে ধরে ধরে মুখস্থ করতে হবে না, সহজ কনসেপ্টটা জাস্ট জানতে হবে যে কোনটার সুপারিয়র কোনটা, ইন্টিজারের সুপারিয়র কোনটা, ইন্টিজার থেকে নিচের ডাটা টাইপ কোনটা। এই যে জিনিসগুলো যদি জানেন দ্যাট উইল বি এনাফ। লাইক ইফ আই আস্ক ইউ যে ডাবল আমি যে ভ্যারিয়েবল দিয়ে কাজ করতেছি সেটা যদি ডাবলে না ধরে তাহলে কোন ডাটা টাইপটা ইউজ করতে হবে, এটা যাতে আপনি বলতে পারেন, এটা বলতে পারা দ্যাট ইজ এনাফ। এই কনসেপ্টটা জাস্ট আপনার জানতে হবে যে ডাবল ভ্যারিয়েবল ডাবল ডাটা টাইপের থেকে যদি বড় ক্যাপাসিটি আমার যদি দরকার হয় দেন আই উইল ইউজ লং ডাবল। But you don't need to memorize the memory as well as the range. You can you have to memorize the format specifiers. কোনটার ফর্মেট স্পেসিফায়ারটা কত এটা জাস্ট মনে রাখতে হবে এবং এটা মনে রাখা অনেক সহজ। এরকম কয়েকটা সংখ্যা দিয়ে একটু প্র্যাকটিস করলেই দেখবেন আপনার মনে থাকতেছে এই রেঞ্জটা, মানে এই ফর্মেট স্পেসিফায়ারটা। নেক্সট আমরা যাব মেমোরি অ্যালোকেশন। এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এখন আমরা একটা জিনিসে যাব, সেটা হচ্ছে সিতে ডেসিমাল প্রিসিশনটাকে কিভাবে সেট করি। এখন পর্যন্ত সিতে আমরা জানি যে ফ্লোটের জন্য দশমিকের পর 6 ডিজিট পাই। কেউ বলতে পারেন ডাবলের জন্য দশমিকের পরে কয় ডিজিট আমরা পাই? 10 ডিজিট। ওকে, ডাবলের জন্য 10 ডিজিট পাই। নাও I want to have specific digits after the decimal points. এর আগে আমাকে কেউ বলেন এইখানে ফ্লোটের মধ্যে আমি রেখেছি হচ্ছে 8টা ডিজিট দশমিকের পরে। এখন আমাকে বলেন তো এইটা যখন এক্সিকিউট করব তখন আউটপুট কি আসবে? এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আউটপুটটা কি আসবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। কেউ বলতে পারবেন? দশমিকের পরে 6টা ডিজিট আসবে, 27 পর্যন্ত আসবে। রাইট, দশমিকের পর 6টা ডিজিট আসবে। কেন 6টা ডিজিট আসবে? বাকিটা ওভারফ্লো হয়েছে। 6টা ডিজিট আসবে কারণ হচ্ছে ডাবল শুধুমাত্র দশমিকের পর ফ্লোট দশমিকের পর শুধুমাত্র 6টা ডিজিট কন্টেইন করতে পারে। এর চেয়ে বেশি ডিজিট ফ্লোট ভ্যারিয়েবল কন্টেইন করতে পারে না। এজন্য দশমিকের পর আউটপুট যদি দেই শুধুমাত্র 6টা ডিজিট আসবে। এখন আমি চাচ্ছি দশমিকের পর 6টা না, দশমিকের পর এক্স্যাক্টলি 2টা ডিজিট আমি প্রিন্ট করব। আমার ইন্টেনশনটা হচ্ছে আমি দশমিকের পর এক্স্যাক্টলি 2টা ডিজিট প্রিন্ট করব। এখন এইটা কিভাবে করতে পারি? এইটা করার জন্য ওয়েটা হচ্ছে পার্সেন্ট সাইনের পর 0.2f ডট 2f বা দশমিক সাইন দেন 2f। এই 2টা মিন করে যে আমি দশমিকের পর এক্স্যাক্টলি 2টা ডিজিট চাচ্ছি। এখানে যদি আমি 3 দেই ইট মিনস আমি দশমিকের পর 3টা ডিজিট আউটপুটে যাচ্ছি। এখন এটা যদি রান করি তখন কি হবে? তখন দশমিকের পর আমার 2টা ডিজিট আসবে। এখন যদি আমি 4টা ডিজিট চাই তখন কি করব? 2 এর জায়গায় কত দিব? 4। ওকে, সো এইভাবে আমরা এই সিনট্যাক্সটা ইউজ করে যে ডট xf যেখানে x মিন করে যে দশমিকের পর কয়টা ডিজিট চাই, এই সিনট্যাক্সটা ইউজ করে আমি দশমিকের পর ডেজিগনেটেড যত ডিজিট চাচ্ছি তত ডিজিট প্রিন্ট করতে পারি। সো আপনাদের যেমন কোশ্চেনে ছিল ল্যাব কোর্সেন 2টা সেশনাল কোর্সেন সেশনালে ছিল যে দশমিকের পর এক্স্যাক্টলি কয়েকটা ডিজিট ছিল, সাপোজ 2টা বা 3টা ডিজিট ছিল। ইন দ্যাট কেস দেখা গেছিল যে আপনারা পারতেছিলেন না, পারছেন
এ দিয়ে প্রিন্ট করতেছিলেন, সবগুলো ডিজিট চলে আসতেছে। এখন আমরা পারবো না, দশমিকের পর যদি আমাদের স্পেসিফিক 2টা ডিজিট প্রিন্ট করতে বলে বা 3টা ডিজিট প্রিন্ট করতে বলে, আমরা কি পারবো? ইয়েস স্যার। এখন আমরা পারবো, তখন এই সিনট্যাক্সটা ইউজ করব, পার্সেন্ট পয়েন্ট 3 যদি চাই 3f, যদি 4 চাই 4f। এখন দেখো এই এই আগের যে কথাটা বলতেছিলাম যে ভ্যারিয়েবলের সাইজটা কিভাবে বের করে, যে এক একটা ভ্যারিয়েবল এক একটা ডাটা টাইপের সাইজ ডিফারেন্ট, ক্যাপাসিটি ডিফারেন্ট। এখন এই সাইজটা আমরা কিভাবে জানতে পারি? এই সাইজটা কোন ভ্যারিয়েবলের সাইজ কত, এই সাইজটা জানার জন্য আমার ওয়ে হচ্ছে সাইজ অফ নামে একটা ফাংশন ইউজ করা। সাইজ অফ একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা ফাংশন যদিও আমরা এখনো পড়ি নাই, বাট ফাংশনে আমরা নেক্সট ফাংশন পড়ব। বাট আপাতত আমরা মনে রাখি সাইজ অফ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনে একটা ভ্যালু পাস করা যায়। এই যে ফাংশন আমি একটা ভ্যালু পাস করছি, এটা হচ্ছে এ। আমি এই সাইজ অফ ফাংশনে যখন একটা ভ্যারিয়েবল পাস করে দিব, এই সাইজ অফ ফাংশন আমাকে এই ভ্যারিয়েবল ঠিক কতটা সাইজ নিচ্ছে এই সাইজটা বাইটে রিটার্ন করবে। সাইজ অফ এর মধ্যে যদি আমি এ ভ্যারিয়েবলটা পাঠিয়ে দেই, তাহলে এই এ ভ্যারিয়েবলটা বাইটে কত সাইজ নিচ্ছে সেইটাকে আমাকে রিটার্ন করবে। সেই ভ্যালুটা রিটার্ন করতেছে, এবং এই ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %ZU ইউজ করব, বা %LU ইউজ করা যায়, %ZU অথবা %LU। আপনারা শুধু একটাই মনে রাখেন যে %ZU ইউজ করব যদি সাইজ অফ ইউজ করি। এটা একটু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ভ্যারিয়েবলের সাইজ কিভাবে বের করা যায়। যে কোনো ভ্যারিয়েবলের সাইজ বের করার জন্য আমরা সাইজ অফ নামে একটা ফাংশন ইউজ করব, যেটা একটা বিল্ট ইন ফাংশন, এবং সাইজ অফ ফাংশনের যে ভ্যালুটা রিটার্ন করে সেই ভ্যালুটাকে আউটপুট দেওয়ার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %ZU ইউজ করব। এটা সবাই বুঝেছি? স্যার এটা এটা যদি আমরা স্যার কোনো একটা ইন্টিজার ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে নিতাম, সেক্ষেত্রে তো %d দিয়ে করলেও হতো। মানে যদি ডিরেক্ট করি সেক্ষেত্রে %ZU ইউজ করব। হ্যাঁ, ডিরেক্ট যদি করি %ZU ইউজ করব, বা ইন্টিজারেও করে নিতে পারতাম, রাইট? বাট এরকম অনেক ডাটা টাইপ, এরকম সাপোজ আপনি একটা জিনিস রাখলেন, সেটা হচ্ছে লং ডাবল, বা এমন একটা ভ্যালু সাপোজ এই সাইজ অফ রিটার্ন করতেছে যে ভ্যালুটা অনেক বড়। সো এরকম যদি অনেক বড় কোনো ভ্যালু থাকে, তখন কিন্তু ইন্টিজারের মধ্যে এটা ধরবে না। দ্যাটস ওয়াই ইট ইজ রিকমেন্ডেড যে সাইজ অফ ফাংশনটা যখন আমি ইউজ করব, তখন %ZU ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব। কারণ সাইজ অফ এর মধ্যে যদি এমন একটা ভ্যারিয়েবল দেই যে ভ্যারিয়েবলের ক্যাপাসিটি বা যে ভ্যারিয়েবলটা আর সাইজটা অনেক বড়, তো তখন অনেক বড় একটা সংখ্যা আসবে। যদি অনেক বেশি বড় একটা সংখ্যা আসে, তখন হচ্ছে আমার ইন্টিজার ডাটা টাইপে এটা ধরবে না, ইন্টিজার ডাটা টাইপে এটা আউটপুট দিতে পারবো না। দ্যাটস ওয়াই ইট ইজ রিকমেন্ডেড যে সাইজ অফ ফাংশন যখন আপনি ইউজ করবেন, তখন %ZU ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করবেন। কেউ কি বলতে পারবেন যে এইটাকে যদি আমি রান করি, তাহলে কি কি আউটপুট আসবে? 4টা সংখ্যা পেয়ে দিবে, কি কি আসবে? 4 বাইট, তারপরে স্যার হচ্ছে float of 4 bytes স্যার, double 8 byte character 1 byte. right? That is correct. Size for integer 4 byte, float 4 byte, size of double is 8 byte, and size of character is 1 byte. So basically আমি যে আগে বলেছিলাম যে কোনো ভ্যারিয়েবল বা কোনো ডাটা টাইপেরই সাইজ কত মেমোরিতে, এটা মুখস্থ করতে হবে না। এটা কারণ হচ্ছে এইটা, যে আমরা যে কোনো ভ্যারিয়েবলেরই সাইজ বের করতে পারি সাইজ অফ ফাংশন দিয়ে। এখন রেঞ্জ কিভাবে বের করতে পারি? স্যার এই সাইজ অফ দিয়ে কি বাইট ছাড়া অন্য কোনো ইউনিটে বের করা সম্ভব না এটা? না, সেটা শুধু বাইটে প্রদান করে। আমার যতটুকু জানা শুধু বাইটে রিটার্ন করে। যদি আপনি কোনো একটা ভ্যারিয়েবল কত রেঞ্জ থেকে কত রেঞ্জে নেন, সেটা বের করারও ওয়ে আছে, বাট এইটা সেই কনসেপ্টটার জন্য আমাকে আরো কয়েকটা কনসেপ্ট দেখাতে হবে। এই জন্য এই জিনিসটা আমি একটু পরের ক্লাসে দেখাবো, মানে পরের দিকের ক্লাস বলতে শেষের দিককার ক্লাসগুলোতে এই জিনিসটা দেখাবো। বাট এখনই হচ্ছে আপনাদেরকে কনফিউজ করতেছি না। আপাতত জানেন যে কোনো ভ্যারিয়েবলের সাইজ বের করা যায়। সাইজ বের করার জন্য আমরা সাইজ অফ ফাংশন ইউজ করি। সাইজ অফ ফাংশন গিভস আউটপুট ইন বাইটস। সো সাইজ অফ এর মধ্যে আমি যদি একটা ভ্যারিয়েবল পাঠিয়ে দিই, সেই ভ্যারিয়েবল কত বাইট নিচ্ছে মেমোরিতে সেইটা আমরা পেতে পারি।
এই পর্যন্ত সবাই বুঝছেন? স্যার এই ক্ষেত্রে যে লং ডাবল বা হচ্ছে সাইন ইন্টিজার বা আনসাইন ইন্টিজার এগুলোর যদি আমরা ডাটা সাইজ বের করতে যাই হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে করবো? সেগুলো বের করতে পারবো। জাস্ট এখানে একটা লং, সাপোজ আপনি লং ইন্টিজার দিলেন, লং ইন্টিজার এ, লং ইন্টিজার নেওয়ার পর তারপর সাইজ অফ এ দিয়ে দিলেন। এখানে যদি ইন্টিজারের জায়গায় এটা লং ইন্টিজার হইতো, সেম ভাবে লং ইন্টিজারের জন্য মেমোরিতে কত সাইজ বাইটে নিচ্ছে সেটা রিটার্ন করতো। ওকে, বুঝতে পেরেছি স্যার, মানে এই ক্ষেত্রে মানে ওই ডাটা টাইপটা হচ্ছে মানে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত মেমরি। এখানে যে ডাটা টাইপ দিবেন, যে ডাটা টাইপের ভেরিয়েবলটা যে ডাটা টাইপের হবে সেই অনুযায়ী আপনাকে সাইজ রিটার্ন করবে, সেই অনুযায়ী সাইজ দিবে। এখানে লং ইন্টিজার দিলে লং ইন্টিজারের সাইজ পাবেন, লং ইন্টিজার দিলে লং ইন্টিজার সাইজ পাবেন। সেম ভাবে তো ডাবলের জন্য যদি লং ডাবল ইউজ করেন সেটার জন্য সাইন পাবেন। এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবেন। বিভিন্ন সাইজ অফ অনেকগুলো ভেরিয়েবল নেবেন, বুঝতে পেরেছি। এখানে যেগুলো দেখাচ্ছি অনেকগুলো ভেরিয়েবল নেবেন, অনেকগুলো মডিফায়ার দিয়ে দেন প্রত্যেকটার জন্য সাইজ অফ দিয়ে দিয়ে প্রিন্ট করে দেখবেন যে কোনটার জন্য কত আসে। আবারও বলে নেই, আমি এখানে যা শো করেছি এই টেবিলে, এইটার সাথে আপনার ভ্যালু মিসম্যাচ হতে পারে, কারণ আপনার ফাইনালি সি কম্পাইলারটা যে মেশিনে কম্পাইল হচ্ছে সেইটা কত বিট, 32 বিট নাকি 64 বিট, এইটার উপর ডিপেন্ড করে যে ইন্টিজার বা ফ্লোট অ্যাকচুয়ালি মেমোরি থেকে কত জায়গা অ্যালোকেশন করবে। সো যদি উল্টাপাল্টা রেজাল্ট পান তাহলে ভয় পাওয়ার কিছু নাই। যদি 2 বাইট পান, দ্যাট ইজ ওয়ে টু নর্মাল, কোনো সমস্যা নাই। ইট মিনস আপনার কম্পাইলার 32 বিটের কম্পাইলার সেট ডাউনলোড করছে এবং 32 বিটের কম্পাইলার ব্যাকএন্ডে কম্পাইল হচ্ছে। ওকে, এখন সবার একটা কোশ্চেন যেটা আমি লাস্ট কয়েকটা সেশনে পেয়েছি যে এই যে আমরা মেইন ফাংশন ইউজ করি, মেইন ফাংশনে একবার ইন্টিজার দিচ্ছি, একবার ভয়েড দিচ্ছি, এই কোনটা কি মিন করে? এটা হচ্ছে কোশ্চেন। কেউ কি বলতে পারবেন যে এই ইন্টিজার, এখানে ইন্টিজার কি মিন করে আর ফ্লোট ভয়েড কি মিন করে? স্যার এটা হচ্ছে ফাংশনে যে রিটার্ন ভ্যালুটা দিবে সেটা হচ্ছে ভয়েড বলতে মানে কোনো মানে রিটার্ন ভ্যালুটা দিচ্ছে না, আর ইন্টিজার হচ্ছে ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে। এই জন্য স্যার আমরা লাস্টে হচ্ছে রিটার্ন 0 ইউজ করি। রাইট, কারেক্ট। ইন্টিজার বা এখানে আমি যদিও ফাংশনের কনসেপ্ট আমরা এখনো আসি নাই, ফাংশনের কনসেপ্ট করবো আরো পরে, বাট আমি জাস্ট আপনাকে ধারণা দেওয়ার জন্য বলে দিই। এই যে ইন্টিজার মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, তারপর একটা সেকেন্ড কার্লি ব্রেস লিখলাম, দিস ইজ এ সিনট্যাক্স ফর ডিক্লেয়ারিং এ ফাংশন। এখানে মেইন হচ্ছে একটা ফাংশন, ফাংশন ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে শুরুতে ফাংশনের ডাটা টাইপটা মেনশন করতে হবে, ডাটা টাইপ না সরি, ফাংশনের রিটার্ন টাইপটা মেনশন করতে হবে। শুরুতে মেনশন করতে হয় ফাংশনের রিটার্ন টাইপ মিন্স এই ফাংশনটা কি টাইপের ভ্যালু রিটার্ন করে। কোনো একটা ফাংশন যদি ক্যারেক্টার টাইপের ভ্যালু রিটার্ন করে তখন আমরা ফাংশনের নামের আগে ক্যারেক্টার লিখি। কোনো একটা ফাংশন যদি ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে তাহলে ফাংশনের নামের আগে ইন্টিজার লিখি। সেম গোস ফর ডাবল এন্ড ফ্লোট। যদি ফাংশন ফ্লোট টাইপের ভ্যালু রিটার্ন করে তাহলে ফাংশনের নেমের আগে ফ্লোট দিই। ফাংশনের নাম দিলাম, ফাংশনের নামের পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখি হচ্ছে আর্গুমেন্ট বা কি কি ভ্যালু পাস করতে চাচ্ছি এই ভ্যালুগুলা দেই। এইগুলাতেও পরে আসবো, আপাতত জাস্ট এতটুকু জানেন যে এখানে ইন্টিজার মিন করে রিটার্ন টাইপ। মেইন হচ্ছে ফাংশনের নাম, ইন্টিজার ইজ দ্য রিটার্ন টাইপ। মেইন ফাংশনের রিটার্ন টাইপ ইন্টিজার মানে হচ্ছে মেইন ফাংশন ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করে। ওকে, এতটুকু সবাই বুঝছি যে মেইন ফাংশন এখানে ইন্টিজার। মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা যদি মেইন ফাংশনটা ইন্টিজার নেই আর যদি হচ্ছে মানে সেকেন্ড ব্র্যাকেটের যে ডাটা টাইপ আছে এখানে যদি ফ্লোট নেই, ফ্লোট এভারেজ নিলাম এবং ফাইনালি যদি আমরা এভারেজের একটা প্রিন্ট আউট নিই তাহলে আমার ফাইনাল ভ্যালু মানে ফ্লোটে রিটার্ন করছে আর কি। এখন পর্যন্ত আমরা যত প্রোগ্রামিং করছি আমরা কিন্তু মেইন ফাংশন থেকে ভ্যালু নিয়ে অন্য কোথাও ইউজ করি না, রাইট? মেইন ফাংশন থেকে ভ্যালু নিয়ে কি অন্য কোথাও ইউজ করেছি? আমরা কিন্তু মেইন ফাংশনেই যা কাজ করার মেইন ফাংশনেই করছি, রাইট? যিনি কোশ্চেন করেছেন এখন পর্যন্ত কিন্তু আমরা মেইন ফাংশন নিয়েই কাজ করতাম। মেইন ফাংশনের ভিতরেই যা কোড লেখার মেইন ফাংশনেই লিখি। আমরা কি অন্য আরো কোনো ফাংশন ডিক্লেয়ার করছি বাইরে? মেইন ফাংশনের বাইরে কি কোনো ফাংশন ডিক্লেয়ার করেছি? করি নাই। লাস্ট যেমন স্যার আমরা সব ভয়েড নিয়ে করেছি, বাট
এখানে যদি ইন্টিজার নেই বাট ফাইনাল ভ্যালু যদি আমার ফ্লোটে আসে, মানে ফ্লোট ভ্যালু আমার রিটার্ন করছে আর কি। হ্যাঁ, ফ্লোট ভ্যালু রিটার্ন করবে যদি এটা ফ্লোট ডাটা টাইপ। যদি আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, যদি ফ্লোট টাইপের হয় রিটার্ন টাইপ যেটা হবে সেটা টাইপের রিটার্ন করবে। রিটার্ন টাইপ যা হবে সেটা, মানে আপনার কোশ্চেনটা কি যে ইন্টিজার টাইপের ছিল বাট ফ্লোট রিটার্ন করছে এরকম কিছু নাকি? স্যার ইয়েস স্যার, মানে মেইন ফাংশন আমি ইন্টিজার লিখছি বাট ফ্লোটে যখন মানে আমি ফাইনাল ভ্যালু যখন ফ্লোটে দিচ্ছি আর কি, তখন ফ্লোট ভ্যালু আসছে আর কি ফাইনাল আউটপুটটা। ফাইনাল আউটপুটটা ফ্লোটে আসছে, এটা হওয়ার কথা না। আচ্ছা, আপনার প্রোগ্রামটা আমাকে একটু দেখান নেক্সট ক্লাসে, ঠিক আছে? প্রোগ্রামটা দেখান যেটার জন্য এরকম আসতেছে বা যেটা আসার কথা না। স্যার ইয়েস। ওকে, এখন আমরা ইন্টিজার মেইন কেন ইউজ করে এটা বুঝলাম। এখন আমরা দেখি যে ভয়েড নামে যে ডাটা টাইপ, এটা আমি কি মিন করি। সো ভয়েড ইজ এন এমটি ডাটা টাইপ দ্যাট হ্যাজ নো ভ্যালু। We actually use void when we don't have any value to return. সো আমরা যখন ভয়েড ডাটা টাইপটা তখন ইউজ করব যখন এই মেইন ফাংশনটা থেকে আমি কোনো ভ্যালু কোথাও রিটার্ন করতেছি না। সো ইট ইজ সাজেস্টেড যে আপনি মেইন ফাংশনটা সবসময় ভয়েডই রাখবেন, কারণ আমরা কখনো ইন আওয়ার লাইফ কখনোই আমরা মেইন ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করি না। কোন মেইন ফাংশন থেকে কখনোই আমাদের ইন ফিউচারও মেইন ফাংশন থেকে কখনো আমার কোনো ভ্যালুকে রিটার্ন করতে হবে না। এই জন্য আমরা মেইন ফাংশনের রিটার্ন টাইপটা অলওয়েজ ভয়েড রাখি। ভয়েড মিন করে যে এই ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করে না। সেম ভাবে এখানে যদি আমি ইন্টিজার রাখতাম, ইন্টিজার মিন করে যে এই মেইন ফাংশনটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে এবং এই জন্য আমি রিটার্ন 0 দিয়ে দিই। However, এটা ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, বাট বেসিক্যালি আই উইল সাজেস্ট টু ইউজ দ্য লেফট ওয়ান লাইক ভয়েড মেইন। ভয়েড মেইন রাখাই উচিত, কারণ মেইন ফাংশন থেকে আমরা কখনো কোনো ভ্যালু কোনো ফাংশনে রিটার্ন করি না বা কোথাও ভ্যালু রিটার্ন করি না। দ্যাটস ওয়াই আমরা সবসময় মেইন ফাংশনটা ভয়েড রাখবো। আর ভয়েড ডাটা টাইপটা কি মিন করে? ভয়েড ডাটা টাইপটা রিটার্ন করে মিন করে যে ফাংশন কোনো ভ্যালু অন্য কোথাও রিটার্ন করছে না। ওকে, এখন পর্যন্ত আমরা ভ্যারিয়েবল নিয়ে পড়লাম। এখন আমরা একটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কনস্ট্যান্ট আমরা ম্যাথমেটিক্সে তো কনস্ট্যান্ট, অনেক কনস্ট্যান্ট নিয়ে কাজ করছি, অনেক কনস্ট্যান্টের ভ্যালু মুখস্থ করতে হতো। কেউ কি বলতে পারবেন যে হোয়াট অ্যাকচুয়ালি এ কনস্ট্যান্ট ইজ? তো যেটার ভ্যালু আর কি চেঞ্জ হবে না। হ্যাঁ, কনস্ট্যান্ট ইজ সামথিং যার ভ্যালুটা ফিক্সড থ্রু আউট দ্য প্রোগ্রাম। কনস্ট্যান্টের ভ্যালু ফিক্সড থাকবে এবং এইটা কখনোই চেঞ্জ হবে না। So it is fixed value during the execution of the program. Constant এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না। আমরা লাস্ট সেশন হলে পাইয়ের ভ্যালু নিয়ে কাজ করছি। সো পাই কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এইটাকে আমাদের উচিত না একটা ভ্যারিয়েবলে রাখা। ভ্যারিয়েবলের ভ্যালু কি? ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা যায়, বাট কনস্ট্যান্টের ভ্যালু কখনো নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করা যায় না এবং ভ্যালুটা সবসময় ফিক্সড থাকে। কনস্ট্যান্ট ডিক্লারেশনের ওয়েটা হচ্ছে এইটা যে হ্যাশ ডিফাইন দেন কনস্ট্যান্ট নেম দেন হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লারেশনের ওয়ে। ভ্যারিয়েবল যেমন ডিক্লারেশন দেখে আসছি যে ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতাম, কনস্ট্যান্ট ডিক্লারেশনের সিনট্যাক্সটা হচ্ছে এইটা, হ্যাশ তারপর ডিফাইন লিখবো, তারপর কনস্ট্যান্টের নাম দিব, কনস্ট্যান্টের সাপোজ নাম দিলাম পাই, দেন ভ্যালু দিলাম হচ্ছে 3.1416। একটা জিনিস যেটা খেয়াল ডিফাইনের পরে কি স্পেস হবে? সরি, ডিফাইনের পরে কি স্পেস হবে? রাইট, ডিফাইনের পরে একটা স্পেস হবে, হ্যাশ ডিফাইন, ডিফাইনের পরে একটা স্পেস, স্পেসের পরে কনস্ট্যান্টের নাম, কনস্ট্যান্টের নামের পরেও একটা স্পেস, স্পেস দিয়ে কনস্ট্যান্টের ভ্যালু। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই লাইনে কিন্তু কোনো সেমিকোলন নাই, ঠিক আছে? যদিও সিতে আমরা প্রত্যেকটা স্টেটমেন্টে আমরা সেমিকোলন ইউজ করি, বাট এইটা হচ্ছে এক্সেপশন যে কনস্ট্যান্ট যে ডিক্লারেশনের পরে কোনো সেমিকোলন আমরা ইউজ করি না। এটা মনে থাকবে সবার? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। মনে থাকবে। এই যে দেখেন এখানে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি হ্যাশ ডিফাইন পাই, পাই হচ্ছে কনস্ট্যান্টের নাম আর এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা হ্যাশ ডিফাইন পাই, এই জিনিসটা আমরা করেছি মেইন ফাংশনের বাইরে।
সিতে স্কোপ, স্কোপ বলতে একটা শব্দ আছে। স্কোপ মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবল গুলা এখানে ডিক্লেয়ার করেছি, প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা স্কোপ আছে। স্কোপ ইজ সামথিং, স্কোপ মানে হচ্ছে একটা ডোমেইন চিন্তা করতে পারেন, যে ডোমেইনে এই ভ্যারিয়েবল গুলা ভ্যালিড। মেইন ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলা লিখবো সেই ভ্যারিয়েবলের স্কোপ হচ্ছে মেইন ফাংশন। তার মানে এটা মিন করে এইটা যে মেইন ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলা রেখেছি সেই ভ্যারিয়েবল গুলা মেইন ফাংশনের ভিতরেই শুধুমাত্র অ্যাভেলেবল, মেইন ফাংশনের বাইরে এই ভ্যারিয়েবল গুলা অ্যাভেলেবল না। লাইক মেইন ফাংশনের বাইরে যদি আমি অন্য একটা ফাংশন লিখতাম এবং অন্য একটা ফাংশনের রেডিয়াস প্রিন্ট করতাম, তখন কোনো ভ্যালু প্রিন্ট হতো না। অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ফাংশনের বাইরে কখনোই আমি এই ভ্যারিয়েবল গুলা নিয়ে কাজ করতে পারবো না, কারণ এই ভ্যারিয়েবল গুলা these variables are created in the main function, এবং এই যেগুলা মেইন ফাংশনের ভিতরে আমরা ক্রিয়েট করছি সেগুলো ভ্যারিয়েবল গুলা মেইন ফাংশনের ভিতরেই এক্সিস্ট করবে, মেইন ফাংশনের বাইরে এই ভ্যারিয়েবল গুলার এক্সিস্টেন্স নাই। স্কোপ বলতে কি বোঝাচ্ছে এটা সবাই বুঝছেন, যে মেইন ফাংশনের একটা স্কোপ আছে, মেইন ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলা লিখবো সেইগুলা মেইন ফাংশনের বাইরে অ্যাভেলেবল না, মেইন ফাংশনের বাইরে এই ভ্যারিয়েবল গুলা নিয়ে আমরা কাজ করতে পারবো না। স্যার রেডিয়াস যেটা আমরা ডিক্লেয়ার করলাম এটা কি আমরা মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে পারতাম না? হ্যাঁ, এটা আসতেছি, আগে বলেন যে মেইন ফাংশনের স্কোপটা বুঝছেন কিনা। Yes, sir. মেইন ফাংশনের স্কোপটা বুঝেছি। আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? এই ক্লাসটা 12:45 তাই না? স্যার 12:45 12:40 স্যার। পর্যন্ত আর কি। 40 নাকি 45? 40 স্যার, 45 হচ্ছে নেক্সট ক্লাস শুরু হয়, তো 5 মিনিটের একটা গ্যাপ থাকে। I'm running out of time anyway. So এখানে মেইন ফাংশনের স্কোপটা হচ্ছে এইটা, আর মেইন ফাংশনের বাইরে যে এই যে ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করলাম এইটা হচ্ছে গ্লোবালস নামে স্কোপের অন্তর্ভুক্ত। মেইন ফাংশনের বাইরের স্কোপটাকে আমরা বলি গ্লোবাল স্কোপ। সো হ্যাশ ইনক্লুড stdio.h math.h হ্যাশ ডিফাইন পাই 3.1416 এই জিনিসগুলো যেটা লিখছি, এই জিনিসগুলো লিখছি হচ্ছে আমরা গ্লোবাল স্কোপের মধ্যে। গ্লোবাল স্কোপের মধ্যে আমরা যা লিখবো সেইটা থ্রু আউট দ্য প্রোগ্রাম সব ফাংশনে অ্যাভেলেবল থাকবে এবং সব জায়গায় এই সব জায়গায় সেই ভ্যারিয়েবল গুলাকে চিনবে। লাইক এই রেডিয়াসটাকে যদি আমরা গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করতাম তাহলে রেডিয়াসটাকে থ্রু আউট দ্য প্রোগ্রাম যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারতাম, মেইন ফাংশনে ইউজ করতে পারতাম, যদি অন্য আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতাম সেই ফাংশনেও আমি রেডিয়াসটাকে ইউজ করতে পারতাম, কারণ রেডিয়াসটা তখন গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার। গ্লোবাল স্কোপে যা যা ডিক্লেয়ার থাকবে সেইটা সব জায়গায় প্রোগ্রামের সব জায়গায় ইউজ করা যাবে। আমি চাই এই কনস্ট্যান্ট যেগুলো ডিক্লেয়ার করব সেগুলো যাতে থ্রু আউট দ্য প্রোগ্রাম সবগুলা ফাংশনেই যাতে অ্যাভেলেবল থাকে এবং সবগুলা ফাংশনই যাতে এই কনস্ট্যান্টের ভ্যালুটা ইউজ করতে পারে। এই জন্য আমি কনস্ট্যান্টকে সবসময় ডিক্লেয়ার করব গ্লোবাল স্কোপে। তাহলে বলেন যে পাই কি মেইন ফাংশনে অ্যাভেলেবল থাকবে? থাকবে স্যার। অবশ্যই থাকবে। যদি অন্য আরো কয়েকটা ফাংশন লিখতাম সেখানেও পাই অ্যাভেলেবল থাকতো, বাট মেইন ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলো লিখছি সেইগুলা অন্য ফাংশনে অ্যাভেলেবল থাকবে না। সো এটাকে রান দিলে কত হবে? 5 পাই ইনটু 5 ইনটু 5 মানে 25 ইনটু 5 3.1416 হয় এই ভ্যালুটা। সো এই ভ্যালু এটা রান করলে এটা আউটপুট আসতেছে। স্যার হ্যাঁ বলো স্যার আগে এই স্লাইডটা একটু রাখুন স্যার। স্যার আপনি এখানে ইন্ট মেইন দিলেন, তার মানে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে না? হ্যাঁ, এটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, যে দেখেন এখানে রিটার্ন তো 0 করেছে। তাহলে তো এখানে এরিয়া তো দশমিকে আসলো স্যার। না না, এইখানে এই কনসেপ্টটা বুঝেন। মেইন ফাংশনে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি কিন্তু আগেই বলছি যে মেইন ফাংশন থেকে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আমি রিটার্ন করি না। মেইন ফাংশন থেকে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু রিটার্ন করি না। লাইক প্রিন্টএফ এ যে এরিয়াটা প্রিন্ট করতেছি, ইট ইজ জাস্ট অ্যাকচুয়ালি উই হ্যাভ প্রিন্টেড ইট, উই ডিডন্ট রিটার্ন ইট। আমরা কিন্তু এখানে লিখি নাই রিটার্ন এরিয়া। রিটার্ন এরিয়া লেখা মানে হচ্ছে যে এরিয়ার ভ্যালুটাকে রিটার্ন করতেছি এই ফাংশন থেকে, এবং যেটা আমি অন্য কোনো একটা ফাংশনে ইউজ করব। বাট আমি কিন্তু এখানে যা করতেছি সেটা হচ্ছে এই এরিয়া টেরিয়া ক্যালকুলেট করে এখানেই প্রিন্ট করে দিচ্ছি, এখানেই প্রিন্ট করে দিচ্ছি, এবং দেন এইটা কিন্তু অন্য জায়গায় রিটার্ন করতেছি না। রিটার্ন কিন্তু লিখছি দেখেন 0 কিন্তু একটা ইন্টিজার। এখানে রিটার্ন 0টা আমরা কাকে রিটার্ন করতেছি? রিটার্ন 0 মানে কি? 0 ভ্যালুটাকে রিটার্ন করতেছি।
কোনো ভ্যালু কি কোনো পার্টিকুলার ভ্যালুকে রিটার্ন করতেছি না, আমরা যা জিরো রিটার্ন করতেছি, প্রোগ্রাম শেষ, রিটার্ন জিরো করে দিলাম। ইট গিভস দ্য মেসেজ যে প্রোগ্রাম ইজ সাকসেসফুলি কম্পাইলড অর সাকসেসফুলি রান হয়েছে, এই মেসেজটা আমাকে দেয়। এই এরিয়ার মানটা যদি আমরা আবার ইউজ করতে চাই তখন আমরা কি করব তাহলে স্যার? এই এরিয়াটাকে যদি আবার ইউজ করতে চাই, তখন এই এরিয়াটা সাপোজ আমি অন্য আরেকটা ফাংশনে ইউজ করতে চাই, এই অন্য একটা ফাংশনে যদি এরিয়াটাকে ইউজ করতে চাই, তখন আমি এটা রিটার্ন টাইপটা দিব ফ্লোট এবং রিটার্ন করে দিব এরিয়াটাকে। ঠিক আছে, আচ্ছা এখানে যে জিরোটা দেখতে পাচ্ছেন, যে প্রোগ্রাম এক্সিট উইথ কোড জিরো, এই কোড জিরো মানে হচ্ছে প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে, এবং কোড জিরো দেখার মাধ্যমে প্রোগ্রামার বুঝে যে ওকে আমার প্রোগ্রামটা ঠিকমতো রান হয়েছে, কোনো সমস্যা হয়নি, ভিতরে ক্র্যাশ ট্যাশ করেনি। সো এটা জাস্ট প্রোগ্রামারকে একটা ওকে মেসেজ দেওয়ার মতো। হাউএভার এটার রিটার্ন টাইপটা আপনি ভয়েডও রাখতে পারেন, ভয়েড রাখলে এই ওকে মেসেজটা দিবে না, জাস্ট প্রোগ্রামের মতো রান হবে, রান শেষ হলে এক্সিট হয়ে যাবে। ওকে স্যার তখন আমার কোশ্চেনটা এটাই ছিল স্যার, যে মানে মেইন ফাংশন আমি ইন্টিজার রেখেছিলাম, বাট মানে ফাইনালি প্রিন্ট হচ্ছিল আমার একটা মানে হ্যাঁ। ফ্লোট ফাংশন, এটাই কোশ্চেন এখানে করেছিলাম আপনি আর কি। ফ্লোট প্রিন্ট করতে পারেন, ডাবল প্রিন্ট করতে পারেন, যা ইচ্ছা তা প্রিন্ট করতে পারেন। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য রিটার্ন টাইপ, কারণ আমি এখান থেকে কিন্তু কোনো কিছু রিটার্ন করতেছি না। এখানে ইন্টিজার এটা মিন করে না যে এটা ইন্টিজার প্রিন্ট করবে, ভিতরে ইন্টিজার প্রিন্ট করতে পারেন, ফ্লোট প্রিন্ট করতে পারেন, ক্যারেক্টার প্রিন্ট করতে পারেন, ইউ ক্যান প্রিন্ট হোয়াট এভার ইউ লাইক। দিস হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট রিটার্ন টাইপ। দ্যাট রিটার্ন টাইপ এইটা, এখানে আমি রিটার্ন জিরো ইউজ করতেছি, এই ইন্টিজার লেখার জন্য এখানে রিটার্ন জিরো ইউজ করতেছি, এবং এই রিটার্ন জিরোটা মিন করে যে প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমি একটা এক্সিট কোড উইথ জিরো পাবো, এবং এই জিরো দেখার মাধ্যমে আমি ইনশিওর হব যে আমার প্রোগ্রামটা ঠিক মতো রান করেছে এন্ড কোনো সমস্যা হয় নাই। ওকে, স্যার ভয়েডের ক্ষেত্রে তো আমরা কোনো রিটার্ন, হ্যাঁ, ভয়েডের ক্ষেত্রে কোনো রিটার্ন লিখি না। ইন দ্যাট কেস প্রোগ্রামার এই কোনো মেসেজ পাবে না, ওকে মেসেজ পাবে না। বাট তখন প্রোগ্রামার বুঝবে যে কোম্পানি যদি প্রোগ্রাম যদি সে যেরকম ইন্টেনশন নেই, যে ইন্টেনশনে প্রোগ্রাম লিখেছে সেভাবে ইন্টেন্ডেড প্রোগ্রাম যদি ভাবে কাজ করে, তখন সে বুঝবে যে আচ্ছা ওকে, তাহলে আমার প্রোগ্রাম ঠিকমতো কাজ করতেছে। নেক্সট একটা জিনিস, সেটা হচ্ছে কনস্ট্যান্টের কিছু ডিক্লারেশনের মেথড আছে। সেটা হচ্ছে এটা ভ্যারিয়েবল যেভাবে ডিক্লারেশনের মেথড আছে সেই মেথডটা সেম, হ্যাশ ডিফাইন ইউজ করি, অ্যাটলিস্ট ওয়ান স্পেস, এটা অলরেডি আমরা দেখাইছি। এটা জাস্ট আপনাদেরকে যাতে বাসায় পড়ে নিতে পারেন এটার জন্য এখানে স্লাইডে লিখেছি, বাট আমি সব নিয়মগুলোই মুখে বলেছি। কেউ স্যার বলেন তো, কনস্ট্যান্ট কি আমরা মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে পারবো না? মেইন ফাংশনের ভিতরেও ডিক্লেয়ার করাটা সাজেস্টেড না, ইট ইজ সাজেস্টেড টু ইউজ ইন দা গ্লোবাল স্কোপ, কারণ আমরা চাই সব ফাংশনই যাতে কনস্ট্যান্ট ভ্যালুগুলো অ্যাক্সেস পায়। আচ্ছা কেউ বলেন তো, এটা কনস্ট্যান্ট ডিক্লারেশনটা করলে রান করা উচিত? ওকে, এখন বলেন এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? নো স্যার। ইনভ্যালিড। এটা বলেন তো কেউ, ভ্যালিড নাকি ইনভ্যালিড? ইনভ্যালিড স্যার। ইনভ্যালিড। এইটা ইনভ্যালিড স্যার ডিফাইন উইথ ডি ছোট হবে। ডিফাইন ডি ছোট হবে, জাস্ট মিন্স এটাও নট ভ্যালিড। এটা বলেন তো কেউ, ভ্যালিড কি নাকি ভ্যালিড না? ইনভ্যালিড। ইনভ্যালিড, স্যার ভ্যালিড এটা। রাইট, এটা ভ্যালিড হবে। ওকে, সিতে কিছু রিজার্ভড ওয়ার্ড আছে, এই রিজার্ভ ওয়ার্ড গুলা হচ্ছে টোটাল 32টা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলাকে আমরা কখনো ভ্যারিয়েবলের নেমিং এ ইউজ করি না, অ্যাজ ওয়েল এজ আমরা কনস্ট্যান্ট ডিক্লারেশনেও এই কিওয়ার্ড রিজার্ভড কিওয়ার্ড গুলো ইউজ করি না। হাউএভার এই 32টা কিওয়ার্ড মুখস্থ করতে হবে না, আমরা থ্রু আউট দ্য কোর্স এগুলা একদম আমাদের মেমোরাইজ হয়ে যাবে, আমরা কাজ করতে করতে আমাদের এগুলো মনে থাকবে। এগুলাতে একটু যাই। ডাটা টাইপ কনভার্সনটা আজকের ক্লাসে সম্ভবত আমি কভার করতে পারবো না। আজকে জাস্ট আমি একটা টপিক আমি একটা জাস্ট 2 মিনিট আমি আর একটু টাইম নিব। আমি একটা কমন মিস্টেক্স সম্পর্কে বলবো, যে কমন মিস্টেক্সটা আপনাদের সব সময় হয়, সেটা হচ্ছে প্রোগ্রামে আপনারা হচ্ছে যে কাজটা করেন সেটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট তৈরি করেন। কখনোই আমরা নতুন প্রজেক্ট তৈরি করব না, আমরা যেটা করব কোড ব্লকস আইডিতে ফাইল যাব, ফাইল বাম পাশে ফাইল থাকে, ফাইল দেন নিউ দেন এমটি ফাইল। প্রজেক্ট ক্রিয়েট করলে যেটা হয়, প্রজেক্টে শুধুমাত্র একটা মেইন ফাংশন থাকতে পারে, বাট আমরা যে প্রোগ্রামগুলো লিখবো সেগুলা প্রত্যেকটার জন্য একটা একটা করে মেইন ফাংশন দরকার। লাইক লাস্ট ক্লাসে 9টা প্রবলেম ছিল, আমার 9টা প্রবলেমের জন্য 9টা মেইন ফাংশন দরকার। দ্যাটস ওয়াই প্রজেক্ট যদি ক্রিয়েট করি তাহলে আমার কাজটা হবে না, সব সি ফাইলগুলো প্রজেক্টের আন্ডারে থাকে, আমরা এই জন্য প্রজেক্ট ক্রিয়েট করব না। থ্রুআউট দ্য কোর্স কখনোই আমরা
প্রজেক্ট ক্রিয়েট করব না, আমরা যে জিনিসটা ক্রিয়েট করব সেটা হচ্ছে নিউ ফাইল, তারপর নিউ, তারপর এমটি ফাইল। এমটি ফাইলটাকে সেভ করব। ইট ইজ সাজেস্টেড টু সেভ ইন দ্য ডেস্কটপ, যাতে আপনি কোথায় সেভ হচ্ছে দেখতে পারেন, এবং আপনি রোল দিয়ে সেভ করবেন। তারপর হচ্ছে আন্ডারস্কোর, সাপোজ প্রবলেম 1 এর জন্য এটা P1। সো সেম ভাবে প্রবলেম 2 এর জন্য P2, P3, P3, P4, এভাবে করে আপনার 10টা যদি কোড থাকে, সো 10টা প্রোগ্রাম ডেস্কটপে সেভ হবে এইরকম নামে নেমে। একটা কনসেপ্ট জাস্ট একটু শুরু করে দিচ্ছি, 2 মিনিট বলবো। ইফ এলস, এটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বেন। নেক্সট ক্লাসে আমি সেশনটা নিব। আমি শুরু করার জন্য শুরু করতেছি। ইফ এলস এর কনসেপ্ট হচ্ছে এটা, যে আমি প্রোগ্রামে কি কি ইনপুট আউটপুট দিব, এবং প্রোগ্রামটাতে স্টেটমেন্ট কোনটার পর কোনটা রান হবে। সাপোজ আমি চাই এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে, এই কন্ট্রোল করি আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা এটা কন্ট্রোল করি যে কোন লাইনের পর কোন লাইনটা প্রিন্ট হবে। সো ইফ এর ভিতর আমরা কন্ডিশন দিয়ে দেই। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রোগ্রামটা ইফ ব্লকে ঢুকে যাবে। ইফ ব্লকের ভিতর যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো রান হবে। আর প্রোগ্রামটা যদি ইফ ব্লকে না ঢুকে দেন ইট উইল গো টু দ্য এলস ব্লক, এন্ড এলস ব্লকের ভিতর যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো রান হবে। যদি এলস না লিখি তাহলেও প্রোগ্রাম কাজ করবে। তখন ইফ এর ভিতর যদি এটা ফলস হয় তাহলে তো আর প্রোগ্রামের পরবর্তী লাইনগুলো থেকে এক্সিকিউট হবে, ইনস্টেড যদি কোনো ব্লক না লিখি। হাউএভার ইফ এলস নিয়ে আমরা ডিটেইলসে দেখবো। এটা জাস্ট 1 মিনিট আমি বললাম, জাস্ট ইন্ট্রোডাক্টরি হিসেবে। আপনারা যারা হচ্ছে আগে থেকে পড়ে আসছেন তারা একটু রিভাইজ করে ফেলতে পারেন। স্যার, হ্যাঁ স্যার আমাদের হচ্ছে মানে স্লাইডগুলো একটু দিয়ে দিলে ভালো হতো। রাইট, স্লাইডগুলো দিয়ে দিব। আর বেসিক্যালি আমাদের হচ্ছে